আমি তুহিন আসছি আপনার পাশে। দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া ঘোরা, কাঞ্চনজঙ্ঘার অপরূপ রং, অপরূপ দৃশ্য, ক্যান্ডেল হপিং থেকে খাওয়া দাওয়া। আমি তিয়াশা আসছি চ্যানেল 10 এর পক্ষ থেকে। এদেরকে বলা হয় গণতন্ত্রের একটি স্তম্ভ। তারপরেই ঢাকে পড়তে চলেছে কাঠি। শুরু এবং শেষ খুব ইম্পর্টেন্ট। তুমি কত কি নাম্বার পেয়েছো এটাই দেখবে যে তোমার কতটা নলেজ আছে, তুমি বাস্তবের মাটিতে কতটা দাঁড়িয়ে আছো। ধরো একজন খুব ভালো রাঁধুনি, সে বাড়িতে রান্না করতে পারে, কিন্তু তাকে যখন বলা হচ্ছে যে তুমি 50 জনের রান্না করো, সে হয়তো ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে, সে নার্ভাস। আজকে প্রথম একটা অ্যাঙ্কারের কাজ হচ্ছে, দেখো আমরা সবাই কথা বলি, কারোর কথা শুনতে আমাদের ভালো লাগে, কারো কথা শুনতে আমাদের ভালো লাগে না। আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা কথায় আমরা ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনকে জোর দেওয়া, এবং আমার কথা যেন তোমার ভালো লাগে। ধরো আমি শুধু কথা বলে যাচ্ছি, তোমার শুনে ভালো লাগছে না, তাহলে তো সেই কথাতে অ্যাঙ্কারিং হবে না। আমাদের অ্যাঙ্কারিংয়ের, যেমনটা তোমাদের স্যার লেখালো, অ্যাঙ্কারিংয়ের বিভিন্ন পার্ট রয়েছে। যেমন আমরা কিভাবে ওপেনিং করব, আমরা কিভাবে তার বডি লাইনটা ঠিক করব, কিভাবে আমরা লোকের সাথে হুক করব। হুক করা মানে আমরা কি বোঝাচ্ছি, ধরো পাবলিকের সাথে কানেকশান করানো। আমি তোমাকে কিভাবে, যতক্ষণ না আমি তোমাকে আমার ফরে আনতে পারবো, আমার সেই প্রোগ্রামটা করা বৃথা। ধরো আজকে আমি তোমাকে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত দিকপাল অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করেছি। তো তাদের সাথে কাজ করার সূত্রপাতে আমার যেটা জানা হয়েছে বা যেটা আমি দেখেছি, ধরো আমাদের একটা খুব লং আউটডোর শুটিং হচ্ছে, সেই শুটিংয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় একদম তার শেষ জীবনে আমরা তাকে নিয়ে গেছি পাহাড়ে। সৌমিত্রবাবুও গিয়েছেন, মাধবীদিও গিয়েছে, মাধবী মুখোপাধ্যায়ও গিয়েছেন। ভাবো তার বয়স তখন নিয়ার অ্যাবাউট 80 ছুঁই। এবার সেই মানুষটাকে আমি নিয়ে গেছি, সে ঠান্ডাতে সেখানে রীতিমতো কাবু। একটা 25-30 বছরের ছেলেই 3-4 ডিগ্রি ঠান্ডায় কাবু, তো সেখানে একটা 70-75 বছরের লোক, সে তো কাবু হবে। তো যথারীতি সে তার রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। এতটা হেট্রিক জার্নি, ধরো নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 5.5 থেকে 6 ঘন্টার জার্নি। এবার ওনাকে যখন আমি পরের দিনকে বললাম যে দাদা আপনাকে এই চরিত্রটায় অভিনয় করতে হবে, উনি যেভাবে ক্যারেক্টারটাকে ধরলেন এবং ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করলেন, তার 10 মিনিট আগে সৌমিত্র চট্টোপাধ্যায় আর ক্যামেরার সামনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক। তার জন্যই আজকে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়েছেন, তার জন্যই আজকে তাপস পাল, খরাজ মুখোপাধ্যায় এরা আজকে এই জায়গাটায় পৌঁছেছে। আজকে একটা নিউজ প্রেজেন্টার, ধরো আজকে সৌরভ গাঙ্গুলি, উনি কিন্তু তোমাদের মতো জার্নালিজমের স্টুডেন্ট নন, উনি কিন্তু আজকে কোথাও প্রফেশনালি অ্যাঙ্কারিং শেখেনি। আজকে উনি প্রায় এতগুলো বছর ধরে একটি টেলিভিশন চ্যানেলের একটি শো তিনি কিন্তু হোস্ট করছেন। এবং দেখবে সৌরভ গাঙ্গুলি যখন অ্যাঙ্কারিং করে, সে তার একটা সত্তা মেনটেন করে। তাকে টকব্যাক থেকে প্রতিনিয়ত তার কানে তাকে বলা হয় যে আপনি এবার এটা করুন, আপনি এবার ওটা করুন। এটা কি করায়, তুমি যত দর্শকের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবে, যত এঙ্গেজ করতে পারবে, তত কিন্তু লোকে তোমার প্রোগ্রামটা দেখবে, তোমার প্রোগ্রামটা শুনবে। আমাদের প্রোগ্রামের বিভিন্ন ধরন আছে। ওরা আজকে তোমরা একটা দুর্গাপুজোর উপর স্ক্রিপ্ট তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছে। দুর্গাপুজো মানে আমরা কি জানি, এটা আমাদের বাঙালির একটা আবেগের উৎসব, আমাদের একটা বলতে পারো ভালো লাগার উৎসব, যেখানে আমাদের গরিব দরিদ্র মধ্যবিত্ত সবাই আমরা এখানে নিজেদের মতো করে মিলিত হই। এটা বছরে আমাদের ওই 4টে দিন আমরা সব কিছু ভুলে আমরা একাকার হই। এই দুর্গাপুজোর জন্য আমরা অলরেডি প্রায় বছরে 365টা দিন অপেক্ষা করে থাকি, এবং দুর্গাপুজো বাঙালির কাছে একটা সেই আবেগ। এটার যখন তুমি অ্যাঙ্কারিং করছো, সেখানে কিন্তু তোমার মধ্যে কোনো রকম এনার্জি লেস থাকলে চলবে, তোমাকে এনার্জি হাইপ রাখতে হবে। তোমার মুখের মধ্যে একটা এন্টারটেন, মুখের তেমন একটা হাসি, এই বিষয়টা তোমাকে রাখতে হবে। এবং মাথায় রাখতে হবে আমি কোন দর্শকদের জন্য আমি প্রোগ্রামটা করছি, এটা কিন্তু খুব ম্যাটার করে। ধরো আজকে তোমরা আমার স্টুডেন্ট, আমি যদি তোমাদেরকে আমার টেকনিক্যাল ভাষায় বোঝাই, তোমরা বুঝতে পারবে না। আবার তোমরা যখন বন্ধুরা ইয়ার্কি মারো, সেখানে যদি তোমার মা বাবা বা আমি যদি কখনো যাই, আমি তোমাদের ইয়ার্কিটাও সহজে বুঝতে পারবো, কারণ তোমাদেরও মজা করার ভাষা আলাদা, আমারও মজা করার ভাষা আলাদা। আমি আমার বন্ধুদের সাথে একরকমভাবে মজা করব, তোমাদের সাথে যখন মজা করব তোমাদের মতো করেই মজা করব। তো আমাদের প্রত্যেকের ভাষা আলাদা হয়। এই যে সৌমিত্র চট্টোপাধ্যায় যেদিনকে মারা গেল, বা কোনো সেলিব্রিটি যেদিনকে মারা যায়, সেদিনকে একজন নিউজ প্রেজেন্টার বা নিউজ অ্যাঙ্কার কীভাবে অ্যাঙ্কারিংটা করে, তার গলার কণ্ঠস্বর, তার গলার মধ্যে এই যে কাঁপা কাঁপা ভয়েস, এটা তাকে ক্রিয়েট করতে হয়, তাকে সেটা করতে হয়।
দেখো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি, দেখবে তুমি কারো একটা ভালো গান শুনে তুমি কি বলো, আহ কি সুন্দর গাইলো, একেবারে মনকে টাচ করে গেল, তাহলে সে তোমার ফিল, তোমার টাচটাকে সে করাতে পারছে, সে তোমার হৃদয়ের মধ্যে ঢুকছে। আবার ধরো কেউ ধরো একটা খুব ভালো নাচ করছে, ও কি অসাধারণ নাচলো, মানে যে মনটা না একদম মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল, আমরা বলি তো। তাহলে আমরা কতটা ভাবো সেই লোকটা আমাদের সাথে কানেক্ট করতে পারছে, সে তার পারফরমেন্স দেখে আমি এটা ফিল করতে পারছি। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তুমি এটা আজকে একটা পলিটিক্যাল বিটে চলে যাও, পলিটিক্যাল কোনো অ্যাঙ্কারিং করো, সেখানে তোমাদের এই যে আমরা পলিটিক্যাল নেতারা, তাদের যে কথা বলার স্টাইল, তারা দেখবে প্রতিটা কথার মধ্যে একটা হাইপ কিছু রাখে, যেটাতে মানুষকে উত্তেজিত করে তোলে। মানুষের আমরা বলি না যে রক্ত গরম করে দেওয়া। এই যে আগে যখন টেলিভিশন ছিল না, আগে ছিল হচ্ছে রেডিও, রেডিওতে দেখবি ইস্ট বেঙ্গল মোহনবাগান যে ডার্বি ম্যাচ, তার কমেন্ট্রি করা হতো, ধারাভাষ্য করা হতো। আমরা সেইটা শুনে আমরা ফিল করতাম, এই বল নিয়ে 3 কাঠির দিকে হচ্ছে, আস্তে আস্তে 11 নম্বর প্লেয়ার এগিয়ে যাচ্ছে, গোল। এই যে গলার ভয়েস, গলার ভলিউম, আমরা এটাকে শুনে 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 আমরা ফিল করতাম। মাথায় রাখবে, আজকে দেখা আর শোনা এই দুটো যদি একই সুতোয় গাঁথা যায়, তাহলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়। আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা কলেজে পড়াশুনো করছো, তোমরা ভালো রেজাল্ট করবে, এটাই কাম্য। কিন্তু আলটিমেটলি তোমরা যখন চাকরির জন্য যাবে, তোমরা কিন্তু এই রেজাল্টটা, তোমাদের আবারও বলছি, তোমাদের কোনো কাজে লাগবে না। তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু বাড়াতে হবে। কারণ তুমি যে প্রফেশনে পড়াশুনো করছো তার নাম হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এটা শুধুমাত্র একটা সাবজেক্ট নয়, এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। দেখো আজকে সৌরভ গাঙ্গুলি যদি মনে করতো আমি 20-22 বছর বয়সে এসে আমি ক্রিকেট খেলা শুরু করব, সে আজকে জীবনে এত সাকসেস পেত না। পেত কি? পেত না। আজকে অরিজিৎ সিং যদি মনে করতো আমি হঠাৎ করে 25 বছর বয়সে এসে গান গাওয়া শুরু করব বা প্র্যাকটিস শুরু করব, সে তার লাইফে এত সাকসেস পেত না। তোমাকে যা করতে হবে শুরু থেকে করতে হবে। দেখবে একটা নরম মাটি যখন নরম থাকে, তুমি তাকে দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবে। তুমি পুতুল বানাতে পারো, দুর্গার মুখ বানাতে পারো, তুমি সিংহ বানাতে পারো, আবার তুমি বিড়ালও বানাতে পারো। যখনই দেখবে মাটিটা শক্ত হয়ে যাবে না, তুমি তাকে দিয়ে কিছু বানাতে পারবে। তাই এখন হচ্ছে তোমরা নরম মাটি, তোমাদেরকে এখন এই জায়গাটা বুঝতে হবে। দেখো আমার পড়াশুনোর জায়গায় আমি সারা বছর পড়বো, পড়াশুনো থেকে আমি সাকসেস পাবো, ওটা আমাকে এডুকেশন একটা আলাদা ব্যাকআপ দেবে। আর আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের নর্মাল জিজ্ঞেস করে আপনি কি গ্র্যাজুয়েট, আপনি কি পড়াশুনো করেছেন, তোমার জার্নালিজম মাস কমিউনিকেশনের সার্টিফিকেট, তোমার কলেজের মার্কশিট তোমাকে একটা বেসিক একটা সম্মান দেবে, একটা তোমাকে প্রেজেন্টেশন দেবে যে তুমি একটা গ্র্যাজুয়েট পাস ছেলে। এবার তোমার অভিজ্ঞতা কী আছে, তোমার এই দেখে তো তোমাকে আগে তো শয়ে কলেজ থেকে, আমরা যখন জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তাম তখন এত স্টুডেন্টরা জার্নালিজম মাস কমিউনিকেশনে আসেনি। তখন আমাদের গ্রুপে কটা ছেলে ছিল? 10-12টা ছেলে ছিল। আজকে তুমি সিইউ বলো, স্টেট বলো, বর্ধমান বলো, শিলিগুড়ি বলো, শয়ে জার্নালিজম মাস কমিউনিকেশনের স্টুডেন্ট, মানে কম্পিটিশানটাও বেশি। আজকে কেন আমি আজকে ইন্টারভিউ টেবিলে বসে আমার মনে হতেই পারে ও বেটার, আমি ওকে নেব, আমার মনে হতেই পারে ও বেটার না, কিন্তু ওর থেকে ওর নাম্বার হয়তো ভালো। আমি তো নাম্বার দিয়ে ধুয়ে জল খাবো না, আমি দেখবো প্র্যাকটিক্যাল নলেজটা কার কত ভালো, অভিজ্ঞতা কার কত ভালো, কে বাস্তবে দাঁড়িয়ে কথা বলতে পারবে, কে মানুষকে এঙ্গেজ করতে পারবে, কার কথা শোনার জন্য লোকে পৃথিবীতে সব কাজ ফেলে দিয়ে সন্ধ্যে 7টার সময় টেলিভিশন দেখবে। আজকে টেলিভিশন যদি নাও লোকে দেখতে পারে, লোকে মোবাইলে চালিয়ে খবর দেখছে, তাই তো? আজকে কেন দেখছে? কুছ তো হ্যায়, কিছু তো আছে, না হলে আজকে এই মিডিয়া সেক্টর বন্ধ হয়ে যেত। আজকে ভাবো একটা মানুষ যদি ডাল ভাতও খায়, তাও দেখবে সে মাস গেলে তার মোবাইলের রিচার্জটা করে তো, সে কিন্তু তার বাড়িতে কেবল টিভির লাইনটা রিচার্জ করে। এই দুটো তাকে করতেই হবে, এটা ওষুধের মতো হয়ে গেছে, মেডিসিন। মানুষ তার লাইফে সারা দিনের পর, তুমি যতই কর্মব্যস্ত লোককে দেখো না কেন, যতই আমোদ প্রমোদবিহীন লোককে দেখো না কেন, সেও কিন্তু দিনের শেষে একবার খবরটা দেখে, সেও কিন্তু দিনের শেষে একবার টেলিভিশন চ্যানেলটা খোলে। তাহলে এই মিডিয়া ইন্ডাস্ট্রি কোনোদিনও বন্ধ হবে না। আজকে আমরা এত বড় একটা ভয়াবহ দুর্বিষহ মহামারীর মধ্যে দিয়ে গেলাম, কোভিড। এই কোভিডে কারা কাজ করেছে? সাংবাদিক, প্রশাসন, ডাক্তার, নার্স, এরাই কাজ করেছে। আর এরা 365 24/7 এরা তাদের লড়াই চালিয়ে গেছে। আজকে একটা অ্যাঙ্কার, সে তার ঘর বাড়ি, তার বাবা মা, ভাই বোন, সন্তান সব ভুলে গিয়ে সে স্টুডিওতে এসে সে অবিরাম মানুষকে সেবা দিয়ে গেছে, সে খবর পাঠ করেছে। তার গলার মধ্যে সেই ভয়েস,
তার গলার মধ্যে সেই এনার্জি, তার মডিউলেশন, এটা তাকে করে যেতে হয়েছে। তাহলে আমাদেরকে সবার প্রথমে মাথায় রাখতে হবে, আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, আমার ভয়েস মডিউলেশন, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার এক্সপ্রেশন এবং আমার কস্টিউম, পাশাপাশি আমি ইনস্ট্যান্ট কী বলতে পারি। অনেকে আছে দেখবে ছোটোবেলা থেকে খুব ভালো কথা বলে, তাকেই তুমি যখন 10টা লোকের সামনে ছেড়ে দেবে সে কথা বলতে পারবে না, তার কারণ তার মধ্যে একটা শেকি ব্যাপার চলে আসবে, সে লজ্জা পাবে। আমাদের এই প্রফেশনে সেটা করলে হবে না, তোমাকে কথা বলতে জানতে হবে। তোমার মধ্যে যদি কথা বলা আর লেখার হাত যদি, তাই বলে কবিতা লেখা নয়, বাস্তবসম্মত লেখার হাত যদি তোমার মধ্যে ঠিক থাকে, তাহলেই তুমি কিন্তু অন্যের থেকে এগিয়ে যাবে। এটা সবাইকে মাথায় দিয়ে রাখলাম, এটা মাথায় রেখো। প্র্যাকটিসটা কিন্তু সেইভাবে বাড়িতে গিয়ে করো, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি শিখতে পারবে। আজকে কলকাতা শহরে প্রচুর সংস্থা আছে, প্রচুর ইনস্টিটিউট আছে, তারা ভুরি ভুরি টাকা নিয়ে তারা ক্লাস করাচ্ছে। আমার মনে হয় একটাবার অন্তত জীবনে একটাবার যদি মনে করো এই প্রফেশনে স্ট্যান্ড করবে, একটাবার প্র্যাকটিক্যালি নলেজটা নেওয়ার চেষ্টা করো। সেটা যেখান থেকে নাও কোনো আপত্তি নেই, বাট নেওয়ার চেষ্টা করো। তুমি যদি কোনো দিনও তালই না জানো, তুমি যদি কোনো দিনও মুদ্রাই না জানো, তাহলে তুমি স্টেজে গিয়ে কী পারফর্ম করবে? তুমি নাচও জানতে পারবে না, গানও গাইতে পারবে না। আজকের যুগটা ওরকম নয় যে আমি স্পটে দাঁড়িয়ে মেরে দেবো, তার জন্য তোমাকে শিখতে হবে। যে কোনো জিনিসের শেখার প্রয়োজন। আবারও বলছি, সব প্রফেশন বন্ধ হয়ে যাবে, এই প্রফেশন কোনো দিনও বন্ধ হবে না। হাতে মাত্র আর 10 দিন বাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে চলেছে। দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া ঘোরা এবং পুজো মণ্ডপে বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়া। তোমার পাড়ার পুজো প্রস্তুতি জানতে আমি অস্মিত আসছি চ্যানেল 10-এর পক্ষ থেকে। কি বন্ধুরা, তোমরা সবাই থাকবে তো আমার সাথে? ওকে, ফাইন, ভালো হয়েছে। এটাকে এবার মশলা দিতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, ঠিকঠাক করে বলতে হবে। হাতে মাত্র আর 10 দিন বাকি, তারপরেই ঢাকে পড়তে চলেছে কাঠি। বাঙালির সবচেয়ে বড় সেলিব্রেশন মানে দুর্গাপুজো শুরু হতে চলেছে। আর পুজো মানেই খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর মণ্ডপে মণ্ডপে জমিয়ে আড্ডা দেওয়া। কি বন্ধুরা, তোমাদের পাড়ার প্রস্তুতি কতদূর তা জানতে আমি অঙ্কিতা আছি তোমাদের পাড়ায় চ্যানেল 10-এর তরফ থেকে। তোমরা থাকছো তো সাথে? ফাইন, ভালো হয়েছে, বাট চ্যানেল 10-এর জায়গাটা হয়ে গেছে, এই হরকালে হবে না। দিন পরেই শুরু হতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপূজা মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, মজা করা, আড্ডা দেওয়া আর জমিয়ে খাওয়া দাওয়া। আমি আছি তোমাদের পাড়ায় চ্যানেল 10-এর পক্ষ থেকে তিয়াশা। কি তোমরা রেডি? না বাবা, শুরু এবং শেষ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। শুরু আর শেষের মধ্যে সেই যদি চমক না থাকে, তুমি বলছো, এটা একটা সাধারণ মানুষও বলবে, বাট বলার মধ্যে সেই চমকটা থাকতে হবে। সেই চমকটা নেই, এটা খুব সাদামাটাভাবে বলা হচ্ছে, চমকটা রাখতে হবে। বসে পড়ো, সামনে বসে পড়ো, আমি খাতা দিয়ে দিচ্ছি, রেডি করো। আগে প্রথমটা মাত্র আর 10 দিন বাকি, তারপরেই ঢাকে পড়বে কাঠি। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া ঘোরা আর মণ্ডপে মণ্ডপে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তোমার পাড়ার পুজো প্রস্তুতি কতদূর? তোমাদের প্রিয় বন্ধু আমি অস্মিত চ্যানেল 10-এর পক্ষ থেকে জানতে আসছি তোমাদের পাড়ার পুজো প্রস্তুতি। কি বন্ধুরা, তোমরা সাথে থাকবে তো সবাই? ওকে, ফাইন। বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব শুরু হতে চলেছে। পুজো মানেই খাওয়া দাওয়া ঘোরা আর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। তাই আমি তিয়াশা আসছি চ্যানেল 10-এর পক্ষ থেকে তোমাদের পুজোর প্রস্তুতি কতদূর সেটি জানতে। কি বন্ধুরা, তোমরা সবাই থাকছো তো? বাহ, গুড। তারপরেই ঢাকে পড়বে কাঠি। বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো শুরু হতে চলেছে। পুজো মানেই খাওয়া দাওয়া, আড্ডা আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া। তোমাদের পাড়ার পুজোর প্রস্তুতি কত দূর সেটি জানতে আমি সুপ্রভা আসছি চ্যানেল 10-এর পক্ষ থেকে। কি বন্ধুরা, তোমরা রেডি তো? ঠিক আছে, বাট ফিলটা খুব কম, ফিলটা এতটাই কম। একটা যে কোনো বিষয়টা একটা এনার্জি থাকে, একটা ফিল থাকে। দেখবে তুমি যখন গরম খাবার খাও তার একরকম ফিলিংস, তুমি যখন ঠান্ডা খাবার খাও তার একরকম ফিলিংস। তুমি একটা পুজো স্ক্রিপ্ট বলছো, ঢাকে কাঠি পড়তে আর মাত্র কিন্তু কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু পুজো বন্ধ, আর পুজো কিন্তু চলেই এলো।
প্যান্ডেল হপিং থেকে খাওয়া দাওয়া, তার সাথে কিন্তু বন্ধুদের সাথে ছুটি আড্ডা সব হবে। আর আমি তুহিন আসছি আপনার পাড়ায় পুজো প্রস্তুতি নিয়ে, সঙ্গে চ্যানেলতে কি থাকবেন তো? এই যে বলার মধ্যে একটা ধরন, বলার মধ্যে একটা স্টাইল, এই বিষয়টাকে রাখতে হবে। কেমন? এমনি ভালো হয়েছে, খারাপ হয়নি, বাট আরো এটাকে ফিল ছাড়া, উইদাউট ফিল ছাড়া কিচ্ছু হয় না। ধরো আজকে একজন খুব ভালো গায়ক, সে আজকে কেন, তার গান কেন, আজকে তুমি ভাবো অরিজিৎ সিং এর কথাই ভাবো, তার গান এত লোকে কেন পাগল হচ্ছে, সে প্রতিটা ওয়ার্ডকে ফিল দিচ্ছে। তুমি যত একটা ওয়ার্ডকে নিয়ে খেলতে পারবে, যত একটা ওয়ার্ডকে ফিল নিয়ে বলতে পারবে। আমি যখন তোমার কর্কশ গলায় ডাকি ও ভাই, তার মধ্যে কোনো ফিল নেই। আমি যদি বলি এই ভাই, চলো, ফিল আছে, এই ফিলটা আমার চাই। আবার এ ভাই, এটারও একটা আলাদা ফিল আছে, এটারও একটা আলাদা পার্ট রয়েছে, বাট দুটোকে দু জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, বসো, নেক্সট রেডি। নর্থ বেঙ্গলে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর কিন্তু বাঙালি ঘুরতে আসে এই শীতের সময়। আর আসবে নাই বা কেন, এবছর শিলিগুড়ি থেকে পরিষ্কার আবহাওয়া থাকার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। ভালো করে বোঝো আমি ফিলটা কোথায় দিচ্ছি, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। আর তার জন্য কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালিরা ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে নর্থ বেঙ্গলে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরের প্রাণকেন্দ্র, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর দার্জিলিং ম্যালে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ রং, অপরূপ দৃশ্য, যা দেখতে কিন্তু ভিড় জমিয়েছে হাজারো হাজারে মানুষ। এটা হচ্ছে একটা, এটাই যদি আমি রিপোর্টিং করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালে। আর দার্জিলিং ম্যালে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের কিন্তু ভিড় জমেছে। তার কারণ দার্জিলিং ম্যাল থেকে ঠিক আমার পেছনেই কিন্তু দেখা যাচ্ছে অপরূপ সেই মনোমুগ্ধকর দৃশ্য, যার নাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর সেই কাঞ্চনজঙ্ঘা দেখতেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। শোনা যাচ্ছে শিলিগুড়ি থেকেও কিন্তু আবহাওয়া ভালো থাকার জন্য প্রতিদিনই কিন্তু সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বাঙালি কিন্তু ভ্রমণ পিপাসু, এমনটাই কিন্তু বাঙালি দেখতে চায়, বাঙালি খুঁজতে চায়। আর এবছর কিন্তু পর্যটকদের ভিড় বাড়বে এমনটাই কিন্তু আশা করছে দার্জিলিং এবং উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা। ক্যামেরায় বিশাল পালের সাথে তুহিন সিনহা, ক্যামেরায় বিশাল পালের সাথে তুহিন সিনহার রিপোর্ট, জি 24 ঘন্টা দার্জিলিং। এটা হচ্ছে রিপোর্ট। আর অ্যাঙ্কারিংয়ের মধ্যে আমি সেই ফিলটা দেবো, সেই এনার্জিটা দেবো, যেখানে তুমি অনলি ফর রিপোর্ট দেবে। সেখানে তোমাকে বাহ্যিক তারতম্য, রং ছটা কিচ্ছু ছড়াতে হবে না। অ্যাঙ্কারিংয়ের লোককে তোমাকে অ্যাট্রাক্ট করতে হবে, লোককে হুক করতে হবে, লোককে এন্টারটেন করতে হবে। লোক যেন তোমার কথা শুনে আকৃষ্ট হয়, লোক যেন তোমার দেখেছিস কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, আহারে কি সুন্দর বলছে, এই ব্যাপারটা লোকের মধ্যে থেকে তোমাকে একটি ফিডব্যাক হিসেবে দেখো। প্রতিটা কথার একটা ফিডব্যাক থাকে, প্রতিটা কথা। এবার আমি তোমাদের এতক্ষণ বলছি, তোমরা শুনছো, তার রিয়াকশান দিচ্ছ। তো আমার কথার একটা ফিডব্যাক তোমরা দিচ্ছ, আবার তোমরা যখন বলছিলে আমিও তখন ফিডব্যাক দিচ্ছি। যাই হোক, আজকে তোমাদের ওভারঅল অ্যাঙ্কারিংয়ের ক্লাস ছিল। অ্যাঙ্কারিংয়ের ক্লাসে তোমরা মোটামুটি স্ক্রিপ্ট আমরা দুটো তোমাদেরকে দিলাম, তোমরা দুটো স্ক্রিপ্ট দেখলে, পারফর্ম করলে। আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে এই দুটো স্ক্রিপ্টকে কিন্তু ভালো করে পড়বে। আগে নিজেরা পড়বে, নিজেরা পড়ার পর কী করবে সেটাকে তোমরা ভয়েস দেবে হোয়াটসঅ্যাপে। ভয়েস দিয়ে আগে নিজেরা শুনবে, শোনার পর যদি নিজের কোথাও মনে হয়, কোথাও আমি ঠিক যেভাবে তোমাদের পারফর্ম করে দেখালাম সেভাবে কিন্তু নিজেদের কোথাও ভুল হচ্ছে, কোন ওয়ার্ডটাকে আমার মনে হয় একটু জোর দেওয়া দরকার, কোথায় মনে হচ্ছে আমি একটু স্পিড বাড়াচ্ছি, কোথায় মনে হচ্ছে আমার কোন ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে, কোথায় আমি শিলিগুড়ির জায়গায় শিলিগুড়ি বলে দিচ্ছি, এই প্রবলেমগুলো আমাদের হতেই পারে। এটা হবে, কারণ আমি যত অবিরাম কথা বলবো, অবিরত কথা বলবো, আমার জীবের আড়ষ্টতা ভাঙবে, আমার গালের ব্যায়াম হবে, আমার বাক্য শব্দ চয়ন নতুন নতুন বাড়বে। তার জন্য আমাকে বই পড়তে হবে, খবরের কাগজ পড়তে হবে, তাহলে না আমি ভাষার ভাণ্ডার আমি জানবো, তাই না? তো এগুলো তোমাদেরও আস্তে 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 ডে বাই ডে করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল, দুটো স্ক্রিপ্ট, একটা পুজো ওরিয়েন্টেড, একটা হচ্ছে শীত। শীত মানে আমরা জানি বাঙালি ভ্রমণ পিপাসু, তো বাঙালির এবারের ডেস্টিনেশন হচ্ছে উত্তরবঙ্গ, সেটা নিয়ে এই দুটো নিয়ে তোমরা ভালো করে লেখার, স্ক্রিপ্টের লেখার প্যাটার্নটা পড়বে, কীরকম অ্যাঙ্কারিংয়ের স্ক্রিপ্ট হয়, এবং তোমরা ভয়েস ওভার দেবে, দিয়ে তোমরা স্যারকে পাঠাবে বা আমাকে বা গ্রুপে পাঠাতে পারো, আমরা সেটা চেক করে নেবো। তোমরা গ্রুপে পাঠাবে বা বিশাল স্যারকে পাঠাবে, স্যার চেক করে নেবে। কেমন? যত তুমি ভাবো তো, আজকে তুমি যখন আজ থেকে 10 বছর তোমার কম ছিল, তখন কটা চ্যানেল টেলিভিশনে ছিল, তখন কটা খবরের কাগজ ছিল, তখন কটা পোর্টাল ছিল। তুমি আজকের ডেটে ভাবো 10 বছর পর সেটা কতটা বেড়েছে। কোনোদিনও শুনবে না কমেছে,
আজকে তোমরা যখন আমার বয়সে আসবে তখন দেখবে আরও বৃদ্ধি করেছে। এটা যত দিন যাবে মাথায় রাখবে, যতদিন সরকার থাকবে, যতদিন রাজনীতি থাকবে, যতদিন বিধানসভা থাকবে, যতদিন সংসদ থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, ততদিন সাংবাদিক, সংবাদ মাধ্যম, একজন সঞ্চালক, সঞ্চালিকা, মিডিয়া থাকবে। কারণ একটা সংবাদ মাধ্যমই পারে একটা রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল তাদেরকে হাইপ দিতে। আজকে একটা রাজনৈতিক নেতা সে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ চেনে না, তার দল তাকে টিকিট দিল, দলও তো জানতে চাইবে যে তার ভালো গুণ কী আছে। কোনো একটি সংবাদ চ্যানেল তাকে হাইপ দিল। আজকে রানু মণ্ডল থেকে শুরু করে বাদাম কাকু, তাদেরকে কে চেনালো? তারা আজকে লাখ লাখ টাকা ইনকাম করে। বাদাম কাকুর বাড়ি যদি কোনো দিনও যাও, গিয়ে দেখে আসবে কত টাকা ইনকাম, মানে সে কত বাড়ি, সে দুর্গাপুজোয় ফিতে কাটতে যাচ্ছে। কোথা থেকে, তাকে কে হাইপ দিল? এই মিডিয়া। আমরা সত্যিকারের ট্যালেন্টটাকে খুঁজে বার করার চেষ্টা করি। আর মিডিয়া যদি মনে করে যে তোমাকে হাইপ দেবে, তোমার পিছনে সারা দিন আদা জল খেয়ে পড়ে থাকবে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে তোমার কেরিয়ার দাঁড়িয়ে গেল, নেগেটিভ হলে তুমি শেষ হয়ে গেলে। তাহলে মিডিয়া তোমার একটা অস্ত্র। মিডিয়া সবেতেই রয়েছে। খেলাধুলো বলো, সেখানে রয়েছে। এন্টারটেনমেন্ট বলো, সেখানে তো রয়েছেই। পলিটিক্যাল বলো, সেখানে রয়েছে। হেলথ বলো, সেখানে রয়েছে। তুমি যেখানেই যাবে মিডিয়াকে তুমি পাবে। মাথায় রাখবে, একটা মিডিয়া কর্মী, একটা সাংবাদিক, তার সম্মান, তার লোকের কাছে তার প্রেজেন্টেবিলিটি অনেক অনেক বেশি। আমরাই একমাত্র পারি কোনো একজন মন্ত্রীর মুখোমুখি বসে তাকে প্রশ্ন করতে। আজকে সাধারণ লোক পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে সামনাসামনি বসে প্রশ্ন করতে? তোমরা নিশ্চয়ই অনিল কাপুরের নায়ক সিনেমাটি দেখেছো, যেখানে অনিল কাপুর একদিনে সিএম হয়েছিল। তার আগে উনি একজন সাংবাদিক ছিলেন। তিনি সরাসরি প্রশ্ন করছে, সে প্রশ্ন উত্তর না দিয়ে সেই মুখ্যমন্ত্রী অমরেশ পুরী উঠে চলে যাচ্ছে, দর্শক ওপার থেকে টিভি থেকে চেল্লাচ্ছে যে আপনাকে উত্তর দিয়ে যেতে হবে। সেই অধিকারটা তোমাকে দিয়েছে একজন দর্শক। আমি সবসময় মনে করি, আজকে তোমার কথা হয়তো 10টা লোক শুনছে, বাকি 100টা লোক বলছে এ মানে ভাট বকছে, এর কথা আমার ভালো লাগছে না। তোমার দায়িত্ব এই 10টা লোক যে তোমার কথা শুনছে তাকে রেসপেক্ট করা, সেই 10টা লোকের জন্য তোমাকে আরও ভালো কিছু করা, যেন আগামী দিনে এই 10টা 20 হয়, 20টা 30 হয়। একটা লোকও যদি তোমার প্রোগ্রাম শোনে তাকেও রেসপেক্ট করতে জানতে হবে। এটা আমি নিজে একজন খুব বড় একজন সঞ্চালকের থেকে শিখেছি। আমি তাকে দিন দুঃখ করে বলেছিলাম যে আমার এই প্রোগ্রামটার আজকে টিআরপি মনে একদম 0 হয়ে গেল, প্রোগ্রামটাকে শুনলো না। বলে একটা হলেও তো লোক শুনেছে, সেই লোকটাও তো তার সময় নষ্ট করে তার এক্সপেকটেশন নিয়ে টিভির সামনে বসে দেখেছে। তাহলে আমার উচিত তাকে রেসপেক্ট জানিয়ে পরের দিনের প্রোগ্রামটা যেন আরও 2টো লোক বেশি দেখে সেটা সবসময় মাথায় রাখবে। দেখবে ইন্ডিয়া টিম জেনে গেছে যে আমরা এবার বিশ্বকাপ পাবো না। তাই বলে কি ইন্ডিয়া টিম প্রথম থেকেই যদি নেমে তার মধ্যে সেই এনার্জি না থাকতো, তাহলে কি আজকে তার খেলাটা আমাদের ভালো লাগতো? আমরা হারি বা জিতি সেটা পরের কথা। আমাকে মাঠে নামতে হবে লড়াই করার জন্য, আমাকে মাঠে নামতে হবে জেতার জন্য। মাথায় রাখবে, আমি সবসময় বলি, সাংবাদিক, চিত্র সাংবাদিক, বুলেটিন প্রডিউসার, সঞ্চালক, ক্যামেরা পার্সন বলে আলাদা কিছু হয় না। উই আর অল মিডিয়া পার্সন। আমরা সবাই একজন মিডিয়ার কর্মী। আমাদের কাজ, আমাদের দায়িত্ব হচ্ছে এর জন্যই আমাদেরকে বলা হয় গণতন্ত্রের একটি স্তম্ভ। আমাদের কাজ হচ্ছে জনগণ, সমাজ, শিক্ষা, এই ব্যবস্থাকে আমরা মানুষের কাছে তুলে ধরব। আমরা আইনকে নিজের হাতে নেব না, আমরা কাউকে শাস্তি দেব না, কিন্তু আমরা লোককে বলতে পারি যে এটা নীল, এটা লাল বা এটা সবুজ। এই কাজটা আমরা করব। লোকে আমাদের কথা শুনবে, লোকে আমাদের লেখা পড়ে লোকের দৃষ্টি বদলে যাবে, লোকের ভাব বদলে যাবে। আমাদের কথা শুনে মানুষ ডিসাইড করবে যে আমি আগামী নির্বাচনে আমি কাকে ভোট দেব। আমরা মানুষের সবার কণ্ঠস্বর। হয়তো যে বলতে পারে না, পৃথিবীতে এমনও দেখবে, তোমার এলাকাতে এমন অনেক লোক আছে, সে মনে করে দেখো ভাই আমি কোনো ঝুট ঝামেলায় নেই, আমার বাড়ির পাশের কলে জল পড়লো কি না পড়লো আমার দেখার দরকার নেই, আমি 2টো বিসলেরির জার নিয়ে এসে 40-80 টাকায় খুশি আছি। তার পাশের বাড়ির যে গরিব ফ্যামিলি রয়েছে, সে চায় এমন একটা লোক থাকুক যে আমাদের এই দুঃখটা নিয়ে বলবে। হয়তো তার বলার মতো তার হয়তো মানসিক জোর নেই, আর্থিক জোর নেই, বা তার কণ্ঠ নেই। সেখানে একজন সাংবাদিক কিন্তু তার কণ্ঠটাকে বা তার লেখনী শক্তিকে কাজে লাগাবে। এটা হচ্ছে একজন
মিডিয়া কর্মীর কাজ, এটা একজন অ্যাঙ্কারের কাজ। আমরা বিভিন্ন স্টেজ প্রোগ্রাম দেখি, তুমি বিশ্বাস করবে না, আমাদের অকেশন শুরু হয় গণেশ পুজো থেকে, আপ টু চলে হচ্ছে যতদিন না পর্যন্ত সরস্বতী পুজো হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দেখবে স্টেজ শো হয়। এক একটা অ্যাঙ্কার তার সারা বছরের খাবারের টাকা তারা তুলে নেয়, এক একটা প্রোগ্রামে লক্ষাধিক টাকা পর্যন্ত তারা কিন্তু রেমুনেশন পায়, শুধুমাত্র মানুষকে এন্টারটেন করে, মানুষের সাথে কথা বলে, মানুষকে হুক করে, মানুষের সাথে কোঅর্ডিনেট করে। আমি সবসময় বকে যাব, আমার সামনের দর্শক চুপচাপ রয়েছে না, তাকে এঙ্গেজ করতে হবে, তাকে বলতে হবে কি প্রোগ্রাম কেমন লাগছে, তাকে ইনভলভ করাতে হবে। সে যত ইনভলভ হবে তত কিন্তু সেই প্রোগ্রামের ভালো লাগা, সে প্রোগ্রামটা দেখতে সুন্দর হবে। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেছে? স্ক্রিপ্টটা এবার দেখে নাও, দেখে নেওয়ার পর আমরা পারফর্ম করব।